আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2025 সালের একটি প্রশ্ন। এটা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ের। আমরা ক নম্বর প্রশ্নটা যদি দেখি, এখানে বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 4:5, সংখ্যা দুটির গসাগু 3 হলে লসাগু কত? অর্থাৎ দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, তাদের লসাগু বের করতে হবে। ক নম্বর প্রশ্নটা এটা 11 অধ্যায়ের একটা প্রশ্ন, ক নাম্বারটা, বাট বাকিগুলো হচ্ছে ধারার, মানে হচ্ছে 13 অধ্যায়ের। আমরা আগে ক নাম্বারটা সমাধান করি, এগুলো এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। তো মনে রাখবা, এরকম ক্ষেত্রে তোমাকে দুইটা সংখ্যার অনুপাত দিয়ে হয় লসাগু দিয়ে গসাগু বের করতে বলবে, বা গসাগু দিয়ে লসাগু বের করতে বলবে, বা গসাগু দিয়ে সংখ্যা দুটি নির্ণয় করতে বলবে, এরকম আর কি। তো প্রথমত তোমাকে যেটা মনে রাখতে হবে, এখানে যে দুইটা সংখ্যার গসাগু দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, এই দুইটা সংখ্যা কিন্তু আসলে অ্যাকচুয়াল সংখ্যা না। মানে দুইটা সংখ্যার অনুপাত 4 আর 5 দেওয়া আছে, এর মানে এই না একটা সংখ্যা 4 একটা সংখ্যা 5। বুঝতে পারছো? এখানে তোমাকে এই দুইটা অনুপাতের সাথে যে কোনো একটা নির্দিষ্ট রাশি তুমি গুণ করলে অ্যাকচুয়াল সংখ্যাটা পাবা। এখন কত গুণ করলে এটা তো আমরা জানি না, এই জন্য আমরা আপাতত এক্স গুণ করে নিব। তাহলে আমরা এই 4 এর সাথে আমরা কি করব, এটার সাথে আমরা এক্স গুণ করব, 5 এর সাথে এক্স গুণ করব। তাহলে একটা রাশি হবে 4x আর আরেকটা রাশি হবে কি 5x। তাহলে এখন আমরা এখানের মধ্যে যদি খেয়াল করি যে এই জায়গার মধ্যে ক নাম্বার প্রশ্নে দেখো দুইটা সংখ্যার অনুপাত 4 আর 5 দেওয়া আছে, গসাগু দেওয়া আছে 3। এখন আমরা এক্স গুণ করে একটা সংখ্যা বলবো 4x, একটা সংখ্যা বলবো আমরা 5x। আর সবসময় মনে রাখবা, এরকম অনুপাতের ক্ষেত্রে তো যখন তুমি কোনো একটা রাশি গুণ দাও, হয় এক্স না হয় ওয়াই না হয় জেড, যেটাই গুণ দাও না কেন ওইটাই কিন্তু তোমার গসাগু। বুঝতে পারছো? মানে এখানে এক্স গুণ দিচ্ছে মানে এক্সটাই হচ্ছে গসাগু। অনুপাতের সাথে তুমি যে রাশিটা গুণ দিচ্ছ সেটাই গসাগু। তো আমি যেহেতু এক্স গুণ দিচ্ছি, তার মানে এক্স হচ্ছে আমার গসাগু। তার মানে গসাগুটা কত? গসাগুটা হচ্ছে এক্স। এখন লসাগু কত? লসাগু কিভাবে বের করে? ছোটবেলা যেভাবে লসাগু বের করছি ওইভাবে। একটা সংখ্যা 4x, একটা সংখ্যা 5x। 4x আর 5x এর লসাগু কিভাবে বের করবো? আমরা এখান থেকে কি কমন যায় বলো তো? x কমন যায়। x কমন গেলে এখানে থাকবে 4, এখানে থাকবে 5, আর কিছু কমন যায় না। এখন এই তিনটা গুণ করে দাও। 4 আর 5 গুণ করলে 20, 20 এর সাথে x গুণ করলে 20x, মানে 20x। তার মানে দুইটা সংখ্যার লসাগু আমরা পেয়ে গেছি কত? দুইটা সংখ্যার লসাগু আমরা পেয়ে গেছি 20x। তার মানে আমরা দুইটা সংখ্যার অনুপাত থেকে গসাগু বের করলাম, গসাগু থেকে আমরা হচ্ছে এই গসাগু দেওয়া আছে প্রশ্নে, আমরা নিজেরাও গসাগু বের করলাম, এরপর লসাগু বের করলাম। এখন দেখো, প্রশ্নে কিন্তু একটা গসাগু দেওয়া ছিল, প্রশ্নে বলে দিয়েছিল গসাগু 3। এই যে দেখো প্রশ্নে বলে দিয়েছে, বাট আমরাও কিন্তু গসাগু বের করেছি, তাই না? এই যে দেখো আমরা গসাগু কত বের করছি? x। তাহলে আমরা বের করছি x, প্রশ্নে দেওয়া ছিল 3। তাহলে আমরা এখন কি বলতে পারি? x = 3 বা x = 3 আমরা বলতে পারি। তো এখন আমরা বলবো যে প্রশ্ন অনুসারে x = 3, কারণ x ও গসাগু 3 ও গসাগু। কিন্তু প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে লসাগু। সো লসাগু তো আমরা 20x বের করছি, এখন জাস্ট x এর জায়গায় x এর মান বসাই দাও, তাহলে লসাগু পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখবো যে অতএব নির্ণেয় লসাগু, যেটা আমরা বের করছি 20x, x এর মান যেহেতু আমরা 3 পেয়ে গেছি, x এর মান বসাই দিলাম। এখন জাস্ট গুণ করে দিলাম, 3 20 60, লসাগু হচ্ছে 60। ক নম্বর প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল। খ নম্বর প্রশ্নটা, এটাতে অনেকের ঝামেলা হয়, একটু কঠিন ধাঁচের, আর অন্যান্য ম্যাথের মতো না। তারপর আমরা সমাধান করব বুঝে বুঝে, কোনো সমস্যা নাই। এই প্রশ্নটা বোঝার ক্ষেত্রে তোমাকে একদম মনোযোগ দিয়ে রাখতে হবে। তোমাকে কিছুক্ষণ পর পর মনে হবে এই থাক বাদ দাও, এই বাদ দাও, এরকম মনে হবে, বাট বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, খেয়াল করো, তুমি মনোযোগ দাও, তাহলে ইনশাল্লাহ এটা পারবা। একটা সমান্তর ধারা বলে দিছে, এই যে খ নাম্বার করতে গেলে 1 নং লাগবে। তো 1 নংটা হচ্ছে একটা সমান্তর ধারা। এই ধারার পি তম পদ বলা আছে q², আর কিউ তম পদ বলা আছে p²। কি? পি তম পদ হচ্ছে q² আর কিউ তম পদ হচ্ছে p²। প্রশ্নে তোমাকে বলছে এই ধারাটির পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। বুঝতে পারছো? তাহলে এই ধারাটা দেওয়া আছে, ধারাটার কোনো প্রথম পদ সাধারণ অন্তর কিচ্ছু দেওয়া নাই, জাস্ট বলে দিয়েছে পি তম পদ q², কিউ তম পদ p²। এরপর তোমাকে বলে দিল যে এই ধারাটার পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি, ওই যে n সংখ্যক পদের সমষ্টি আমরা শিখলাম না, সেই জায়গায় এখন বলতেছে পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি। কোনো সমস্যা না, আমরা বের করতে পারবো, জাস্ট মনোযোগ দাও। এই যে তুমি প্রথমেই লিখে নিব, যে আমরা প্রথমে ধরে নিব যে যেহেতু এটা সমান্তর ধারা, এটার প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ অন্তর কি? প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ অন্তর কি? d। এখন পরে দুইটা সমীকরণ আসছে, এই দুইটা সমীকরণ দেখে তুমি হয়তো বা বুঝতে পারবা না, তো আমি বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো, আমরা জানি সমান্তর ধারার n-তম পদের সূত্র কি ভাইয়া? n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। এটাই তো n-তম পদের সূত্র, তাই না? তাহলে এখন আমাদের প্রশ্নে পি তম পদ আর কিউ তম পদের কথা বলা আছে। তাহলে প্রথমে যদি আমি পি তম পদ বের করি, পি তম পদ, তাহলে n এর জায়গায় কি হবে? জাস্ট পি হবে, a প্লাস
পি মাইনাস ওয়ান ইন্টু ডি। আর কিউতম পদ যদি বের করি, কিউতম পদ হবে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এটা হচ্ছে পিতম পদ, এটা হচ্ছে কিউতম পদ। প্রশ্নে কি দেওয়া ছিল? পিতম পদের মান কিউ স্কয়ার। তার মানে এটা যেহেতু পিতম পদ, এটার মান কি বলা ছিল? কিউ স্কয়ার, মানে এটা সমান হচ্ছে কিউ স্কয়ার। এটা সমান কি? কিউ স্কয়ার। আবার বলা ছিল কিউতম পদ হচ্ছে পি স্কয়ার। তো কিউতম পদ কি আমাদের? কিউতম পদ হচ্ছে এইটা। তাহলে এটা সমান কি হবে? এটা সমান হবে পি স্কয়ার। কিউতম পদ ছিল পি স্কয়ার। তার মানে এখন আমরা বলতে পারি এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে কিউ স্কয়ার, আর এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান হচ্ছে পি স্কয়ার। তো এই যে দেখো, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান হচ্ছে কিউ স্কয়ার, আর এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান হচ্ছে পি স্কয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন আমরা এখান থেকে যোগ বিয়োগ করে আমরা ডি এর মান নির্ণয় করব। দেখো, আমরা যদি 1 নং থেকে 2 নংকে বিয়োগ করি, যে 1 নং থেকে 2 নং বিয়োগ করি, তাহলে কি হয়? তাহলে প্রথমে আমরা এই 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করার নিয়ম কি? বাম পক্ষ থেকে বাম পক্ষ বিয়োগ, ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ। তো ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগটা সুন্দরভাবে দেওয়া আছে, কিউ স্কয়ার থেকে পি স্কয়ার বিয়োগ, এই যে দেখছো বিয়োগ করে দিছি। এবার এখানে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, রাইট? তাহলে এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কি হয়? এটা থেকে এটা বিয়োগ করলে অলরেডি এ আর এ কাটাকাটি চলে যায়। কেমনে? তুমি দেখো, একটু ভালো করে খেয়াল করো। আমি যদি এই বিয়োগটা এই পাশে করি, এই পাশে এখানে করি, এখানে তুমি খেয়াল করো, প্রথমে আমি বাম পক্ষে কি ছিল? এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, আর নিচে ছিল এ প্লাস, মানে 2 নং সমীকরণ যেটা, কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। বাম পক্ষটা বিয়োগ করতেছি, আর ডান পক্ষ একসাথে করে ফেলি, কিউ স্কয়ার, এখানে হচ্ছে পি স্কয়ার। ওকে, এবার বিয়োগ হচ্ছে। এবার বিয়োগ করতে গেলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা মাইনাস হয়ে যাবে, রাইট? তারপর হচ্ছে এই যে এইটা মাইনাস হয়ে যাবে, তারপর এই যে পি স্কয়ারটা মাইনাস হয়ে যাবে। আবার ডি এর নিচে মাইনাস দিও না, কারণ ডি তো কিউ মাইনাস ওয়ানের সাথে একসাথেই আছে। ওকে, এখন দেখো এই প্লাস এ আর মাইনাস এ কাটাকাটি যায়, তাহলে কি থাকলো এখানে? এখানে আর কিছু কাটাকাটি যায় না, তাহলে এখানে উপরে থাকলো পি মাইনাস ওয়ান ইন্টু ডি, আর নিচে থাকলো এটা কিন্তু মাইনাস হয়ে গেছে, মাইনাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল, এখানে কি থাকলো? উপরে কিউ স্কয়ার, নিচে মাইনাস পি স্কয়ার, কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। এটাই এই যে এখানে লেখা হয়েছে একসাথে, বুঝতে পারছো? বিয়োগটা এরকম না দেখিয়ে ডাইরেক্ট লিখে দিছে এখানে, এই যে পি মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। এটা আমরা এখানে লিখে ফেললাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কমন নেব। কোত্থেকে? এই যে দেখো, এইখানেও একটা ডি আছে, আবার এইখানেও একটা ডি আছে। সো আমি যদি একটা ডি কমন নিয়ে ফেলি তাহলে কি থাকে? এখানে থাকে পি মাইনাস ওয়ান, লিখলাম পি মাইনাস ওয়ান। এখানে থাকে কি? কিউ মাইনাস ওয়ান, বাট এখানে কিউ প্লাস ওয়ান হয়ে গেল কেমন? কারণ দেখো, এখানে শুধু কিউ মাইনাস ওয়ান থাকে না, কিউ মাইনাস ওয়ানের আগে একটা মাইনাসও থাকে। তো ওই মাইনাস থাকার কারণে মাইনাস কি করে জানো? মাইনাস এমন একটা জিনিস, সে সবসময় চিহ্ন পরিবর্তন করে ফেলে। প্লাস থাকলে মাইনাস করে ফেলে, মাইনাস থাকলে প্লাস করে ফেলে। এই প্লাস কিউটাকে মাইনাস কিউ করে ফেলবে, মাইনাস ওয়ানটাকে প্লাস ওয়ান করে ফেলবে। ওকে, এই দেখো, এই কিউটাকে কি করছে? মাইনাস কিউ, আর মাইনাস ওয়ানটাকে কি করে ফেলছে? প্লাস ওয়ান করে ফেলছে। আর এই জায়গায় দেখো, কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, এটার সূত্র কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে কিউ প্লাস পি এটাকে তারা সাজিয়ে লিখছে, মানে আমরা এই জায়গার বইয়ের মধ্যে এটাকে সাজায় লিখলাম আর কি। কিউ প্লাস পি কে আমরা লিখলাম পি প্লাস কিউ, আর কিউ মাইনাস পি কে কিউ মাইনাস পি লিখলাম। ওকে, এবার আসো পরবর্তী লাইনে। পরবর্তী লাইনে কি হয়েছে? একে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটাকাটি, এই মাইনাস ওয়ান আর এই প্লাস ওয়ান কাটাকাটি, তাহলে থাকে কি? পি মাইনাস কিউ, তার সাথে কি আছে? ডি গুণাকারে আছে। আর এখানে যা আছে তার ঠিকঠাকভাবে আমরা এখানে লিখে দিলাম। ও পি প্লাস কিউ, কিউ প্লাস পি, সমস্যা নাই এখানে। এবার আমরা পরবর্তীতে কি করব? দেখো, পরবর্তীতে এই ডি এর সাথে পি মাইনাস কি আছে? কিউ কি আকার আছে? গুণ আকার আছে। পি মাইনাস কিউটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই যে দেখো, পরবর্তী লাইনটা হচ্ছে এইটা, এই যে পি মাইনাস কিউটা ভাগ হয়ে গেছে। এখন উপরে যদি কোথাও পি মাইনাস কিউ থাকতো তাহলে আমাদের জন্য খুব সুবিধা হইতো, কাটাকাটি করে দিতাম। কিন্তু করা যাবে এটা কিভাবে? দেখো, এখান থেকে যদি আমরা এই জায়গা থেকে যদি একটা মাইনাস কমন নেই, কি হয় বলো তো? এই যে এখান থেকে এইটা থেকে, শুধু এটা থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, এখানে যদি মাইনাস ওয়ান কমন নেই, তাহলে কি হয়ে যাবে? এই প্লাস কিউটা হয়ে যাবে মাইনাস কিউ, মাইনাস পিটা হয়ে যাবে প্লাস পি, তার মানে প্লাস পি মাইনাস কিউ হয়ে যাবে। নিচেও কিন্তু এই যে প্লাস পি মাইনাস কিউই আছে। সো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই দ্বিতীয় অংশটা থেকে আমরা একটা মাইনাস কমন নেব। এই মাইনাসটা এর আগেও তুমি লিখতে পারো, আবার চাইলে সুন্দর দেখানোর জন্য একসাথে আগে লিখবা। এর মানে হচ্ছে তুমি ওইটা থেকে কমন নিছো, এটাতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আমরা এই যে দেখো মাইনাসটা কমন নিছি, নেওয়ার কারণে আমরা তো এটা থেকে কমন নেই না, সো এটা যেভাবে আছে ওইভাবে থাকবে। এটা চেঞ্জ হয়ে যাবে, এই প্লাস কিউটা কি হয়ে যাবে? দেখো মাইনাস কিউ হয়ে গেছে,
মাইনাস পিটা কি হয়ে যাবে, প্লাস পি হয়ে যাবে, কিন্তু এখানে মাইনাস থাকবে। এখন দেখো এটা আর এটা কাটাকাটি করে ফেলতে পারি, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কি মাইনাস পি প্লাস কিউ, কার মান, ডি এর মান। তো ডি এর মান আমরা পেয়ে গেলাম মাইনাস ইন্টু পি প্লাস কিউ। তো ডি এর মান শেষ। এবার আমাদের এ এর মান দরকার, এ এর মান। সো এ এর মান যদি আমরা বের করতে চাই, আমরা এই যে 1 নং সমীকরণ আছে না, এই 1 নং সমীকরণের মধ্যে ডি এর মান বসাই দিব। এই যে ডি এর যে মানটা পেয়েছি, এই মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দিব, ডি এর মান, তাহলে এ এর মান পেয়ে যাব। দেখো এখন আমরা বলবো যে 1 নং সমীকরণে এই যে ডি এর মান 1 নং সমীকরণে বসি। সো 1 নং সমীকরণে প্রথমে ছিল এ, লিখলাম এ, তারপর ছিল পি মাইনাস ওয়ান, লিখলাম পি মাইনাস ওয়ান, এরপর ডি কিন্তু গুণ আকারে আছে। সো এখন ডি এর মানটাকে গুণ আকারে লিখতে হবে। তো ডি এর মান হচ্ছে এইটা, এটাকে কিন্তু এখন গুণ আকারে লিখতে হবে। এই যে দেখো ডি এর মান, এটার সাথে সেকেন্ড ব্র্যাকেট দিছি কেন জানো, মানে এটা গুণ আকারে আছে। যদি সেকেন্ড ব্র্যাকেট না দিতাম তাহলে মনে হইতো যে বিয়োগ আকারে, এই মাইনাস থাকতো, তাহলে বিয়োগ আকারে। এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া তো এখন বোঝা যাইতেছে যে ডি এর মানটা গুণ আকারে আছে। এরপর লাস্টে হচ্ছে কিউ স্কোয়ার। এবার আসো পরের অংশতে আমরা আসি। পরের অংশে এখানে আমরা যে কাজ করব, এর জায়গায় এ থাকবে, ওকে। এই যে মাইনাসটা, এই যে দেখো এই সব কিছু কিন্তু একসাথে গুণ আকার আছে, এখানে যা আছে সব গুণ, এটার সাথে এই যে এই মাইনাসটা গুণ, মাইনাসের সাথে আবার এটা গুণ, সবাই গুণ আকার আছে। তো আমি মাইনাসটাকে একসাথে শুরুতে নিয়ে আসি। ব্যাপারটা এমন, মনে করো +5 মনে করো ইন্টু -7, আরেকটু সুন্দর করে লিখি, যে মনে করো 5 ইন্টু -7। এটা যে কথা, তুমি মাইনাসটাকে 5 এর আগে একসাথে নিয়ে আসো, -5 ইন্টু 7, তাও কোনো প্রবলেম নেই, একই অ্যান্সার। সো এখানেও আমরা সেম কাজটা করব, এই মাইনাসটাকে আগে নিয়ে আসবো, আগে কি আছে প্লাস, এই প্লাসের সাথে মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে, বুঝতে পারছো? এই যে আমি আবার বলতেছি, এই যে এই প্লাসের সাথে এই মাইনাসটা গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে থাকবে কি এখানে শুধু p-1, আর এখানে তো মাইনাস চলে গেছে, থাকবে কি শুধু p প্লাস, ডান পাশে কিউ স্কোয়ার। এখন আমি এ কে এখানে রেখে দিলাম, ডান পাশে কিউ স্কোয়ারের জায়গায় কিউ স্কোয়ার লিখলাম। এই পুরা মানটাকে আমি ডান পাশে নিয়ে যাব। দেখো তোমার কাছে মনে হইতে পারে ভাই এটা যদি ডান পাশে যায়, প্লাস পি কি মাইনাস পি হয়ে যাবে, -1 কি +1 হয়ে যাবে, প্লাস পি কি মাইনাস পি, প্লাস কিউ কি মাইনাস কিউ হয়ে যাবে। না, দেখো এই পুরোটার আগে, এই পুরো জিনিসটা গুণ আকারে আছে, সো পুরোটার আগে একটা চিহ্ন আছে। আমি যদি এই পুরোটাকে ওই পাশে নেই, তাহলে এই চিহ্নটা পরিবর্তন করলেই হবে, কারণ এটাই সবার সাথে গুণ আকারে আছে। তো এই জন্য আমরা যখন এই মানটাকে ডান পক্ষে নিয়ে যাব, কিউ স্কোয়ারের পরে নিয়ে যাব, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। দেখছো কিউ স্কোয়ারের পরে এটা প্লাস হয়ে গেছে, আর বাকিটা ঠিকঠাক থাকবে, এই যে বাকিটা ঠিকঠাক থাকবে। এবার আমরা গুণ করে দিব, দেখো গুণ করে দেওয়া যায়। এই পি এর সাথে পি গুণ করব, পি এর সাথে কিউ গুণ করব, পি এর সাথে পি গুণ করলে পি স্কোয়ার, পি এর সাথে কিউ গুণ করলে পি কিউ। -1 এর সাথে পি গুণ করলে হবে মাইনাস পি, -1 এর সাথে কিউ গুণ করলে হবে মাইনাস কিউ, গুণ করার নিয়ম যেটা সেটা। তাহলে এখন আমাদের কাছে ফাইনালি ডি এর মানটাও আছে, যে এটা হচ্ছে ডি এর মান, এবং এ এর মানটাও আছে, এটা হচ্ছে এ এর মান। দেখতে একটু বিদঘুটে, বাট এরকম দেয়, বিদঘুটে জিনিসও মাঝে মাঝে দিয়ে দেয়। তো সমস্যা নাই, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যেটা আমাদের বের করতে বলছে, সমষ্টি। তো আমরা সমষ্টির সমান্তর ধারা সমষ্টির সূত্র আমরা জানি না, জানি। সেই সূত্রটা কি বলতো, n/2 × 2a + n-1 × d, এটা হচ্ছে সমষ্টির সূত্র। সেই সূত্রটা আমরা এখানে লিখলাম। বাট আমাদেরকে তো n সংখ্যক পদের সমষ্টির সূত্র বের করতে বলে নাই, আমাদেরকে বলছে p + q সংখ্যক পদের সমষ্টি। তাহলে n সংখ্যকের জায়গায় আমাদের দরকার কি, p + q। সো n এর জায়গায় যদি p + q হয়, এই সূত্রের মধ্যে যত জায়গায় n আছে সেগুলোতে p + q হবে। এই যে n এর জায়গায় কি হবে, p+, এই যে দেখো p + q সংখ্যক পদের সমষ্টি, p + q/2 মানে n/2 ইন্টু 2a। এই দেখছো a এর মান বসাইছে এখানে, এই যে a এর মান আমরা এখানে পাইছি না, a। তো আমি এখানে তোমাকে সূত্রটা যদি লিখে দেই তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। দেখো এই জায়গায় যদি আমরা দেখি যে p + q সংখ্যক পদের সমষ্টির সূত্র কি হবে, p + q / 2 ইন্টু 2a প্লাস n-1, n তো হবে না, এটা হবে p + q - 1 ইন্টু d। এটা হচ্ছে আমাদের সূত্র। দেখো p + q সংখ্যক এখানে ডাইরেক্ট মান বসাইছে, এর জন্য আমি এক লাইন করে দিলাম। দেখো p + q/2 ইন্টু 2a প্লাস p + q - 1 ইন্টু d। এখন কথা হচ্ছে p + q/2 ঠিক আছে, এই 2 এর জায়গায় 2 ঠিক আছে, a এর মানটা কত ছিল, ওই যে এর মানটা আমরা এখানে পেয়েছিলাম, যেটা সেই a এর মানটা আমরা এই যে দেখছো 2 এর সাথে a গুণ আকারে আছে, সো এর মানটা গুণ আকারে লিখি। এরপরে প্লাস এখানে যা আছে সেটা কিন্তু এখানে আমি ঠিকঠাক ভাবে বসাই দিলাম, এবং ফাইনালি লাস্টে যে ডি এর মান কিন্তু আমরা পেয়েছিলাম শুরুতেই, মাইনাস ইন্টু পি প্লাস কিউ, সেই ডি এর মানটাও কিন্তু আমরা এখানে বসাই দিলাম। সো এখন আমরা এটাকে সমাধান করব।
এখন যদি আমরা এখানে খেয়াল করি যে এই জায়গায় আমাদের এই 2 এর সাথে পরের লাইনে কি হবে, এই যে 2টা এখানে তুমি দেখতে পাচ্ছ, এই 2 এর সাথে এই ব্র্যাকেটে যা আছে সবগুলো গুণ করে দিব। 2q স্কয়ার 2p স্কয়ার 2pq 2p 2 মাইনাস 2p মাইনাস 2q, এই যে দেখছো সব 2 গুণ করে দিলাম। এরপরে এখানে যেটা আছে দেখো, এইটা এইটা এটা কিন্তু গুণ আকারে আছে। সো এই মাইনাসটা কোথায় চলে আসবে, এই মাইনাসটাকে আমি একসাথে আগে নিয়ে আসবো। সো এই প্লাসে মাইনাসে গুণ দিলে কি হবে, প্লাসে মাইনাসে গুণ দিলে মাইনাস, আর এটা আর এটা পাশাপাশি গুণ আকারে থাকবে, যে এটা আর এটা পাশাপাশি। এখন পরের লাইনে গিয়ে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা এই যে দেখো এইটার সাথে এটাকে গুণ করে দিব, এগুলো সব ঠিক থাকবে, জাস্ট এইটার সাথে এটাকে গুণ করে দিব। আগে কিন্তু একটা মাইনাস আছে, সো এই গুণ করলে যে মানটা হবে সেটা ব্র্যাকেটের মধ্যে লিখবো। তো গুণ করার নিয়ম কি, প্রথমে পি এর সাথে পি গুণ করলে হবে পি স্কয়ার, এরপরে পি এর সাথে এই কিউ গুণ করলে হবে পি কিউ, ভালো কথা। এরপরে এই কিউর সাথে পি গুণ দিলে আবার হবে পি কিউ, এটা ওই পাশে চলে গেছে, আমি এখানে আগে করে দিচ্ছি, প্লাস পি কিউ, এই যে কিউর সাথে পি গুণ দিলে, কিউ এর সাথে কিউ গুণ দিলে হবে কি কিউ স্কয়ার। এবার মাইনাস ওয়ানের সাথে পি গুণ দিলে কি হবে মাইনাস পি, মাইনাস ওয়ানের সাথে কিউ গুণ দিলে হবে মাইনাস কিউ, বুঝতে পারছো? এবার পরের লাইনে গিয়ে যে কাজটা হবে সেটা হচ্ছে এই মাইনাস দিয়ে এদেরকে গুণ করলে এদের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে থাকবে কি, এখানে থাকবে পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2, আর এখানে যেটা আছে 2q স্কয়ার প্লাস 2p স্কয়ার প্লাস 2p কিউ মাইনাস 2p মাইনাস 2q। এরপরে এই দেখে এটা কিন্তু একটা ব্র্যাকেটের, এই যে এখান থেকে এখান পর্যন্ত ব্র্যাকেটের মান, তার আগে মাইনাস। সো আমি যদি ব্র্যাকেট উঠাই দিই, মাইনাস এদের সাথে গুণ হয়ে যাবে, মাইনাস গুণ হলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস পি স্কয়ার হয়ে যাবে প্লাস পি স্কয়ার হয়ে যাবে মাইনাস পি স্কয়ার, প্লাস পি কিউ হয়ে যাবে মাইনাস পি কিউ, প্লাস পি কিউ, এই যে পি কিউটা হয়ে যাবে এটাও মাইনাস পি কিউ হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস কিউ স্কয়ার, এটা হয়ে যাবে প্লাস পি, এটা হয়ে যাবে প্লাস কিউ, বুঝতে পারছো? সবগুলা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এরপরে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা লাস্টে ক্লোজ হবে। তো এটাই আছে, দেখো পরের অংশতে এইটাই লেখা আছে, তুমি যদি খেয়াল করো এখানে যদি আমরা দ্বিতীয় অংশটা দেখি, এই যে দ্বিতীয় অংশ দেখতে পারছো, এই যে সব চিহ্ন চেঞ্জ হয়ে গেছে লাস্টের গুলার ক্ষেত্রে। এখন এসে আমরা কি কাজ করব, এখন এসে আমরা এখানে যোগ বিয়োগ করে ফেলবো। দেখো এখানে যদি তুমি খেয়াল করো, এই জায়গায় 2q স্কয়ার আছে প্লাসের, আর মাইনাস কিউ স্কয়ার আছে একটা, তাহলে 2q স্কয়ার থেকে কিউ স্কয়ার বাদ দিলে কি থাকবে, শুধু কিউ স্কয়ার থাকবে। আবার 2p স্কয়ার থেকে একটা p স্কয়ার বাদ দিলে কি থাকবে, শুধু p স্কয়ার থাকবে। প্লাস 2p কিউ মাইনাস 2p কিউ কিন্তু কাটাকাটি চলে যায়, মাইনাস 2p এর সাথে প্লাস p যোগ করলে মাইনাস p থাকে, তাহলে এটার হিসাব হয়ে গেল। মাইনাস 2q থেকে প্লাস কিউ করলে মাইনাস কিউ থাকে, এটাই হচ্ছে সমস্যা। একটু ঝামেলাপূর্ণ মনে হইতে পারে, তুমি কয়েকবার প্র্যাকটিস করো সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আসো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন যেটা গ, সেটা আমরা সমাধান করি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখছো অলরেডি, যারা বোর্ড প্রশ্ন এর আগেরগুলো সমাধান করছো তোমরা হয়তো বা দেখছো যে এই প্রশ্নটা অনেকবার আসছে, এই গুণোত্তর ধারার প্রশ্নটা। কি বলা আছে, একটা গুণোত্তর ধারার দুইটা তমপদ, মানে প্রথম পদও দেওয়া নাই, সাধারণ অনুপাতও দেওয়া নাই, জাস্ট দুইটা তমপদ দেওয়া আছে। এই যে এটা হচ্ছে একটা তমপদ এবং এটা হচ্ছে একটা তমপদ, এই দুইটা তমপদ দেওয়া আছে। এই দুইটা তমপদ থেকে তোমাকে হচ্ছে মান বের করতে হবে। কি বের করতে হবে, ধারাটা নির্ণয় করতে হবে। এখানে তোমাকে ধারা নির্ণয় করতে বলতে পারে, অন্য আরেকটা তমপদ বের করতে বলতে পারে, অথবা যে কোনো সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলতে পারে। তো যেহেতু এটা গুণোত্তর ধারা, আমরা প্রথমে ধরে নিব যে এটার প্রথম পদ a এবং সাধারণ অনুপাত কি আর। এই যে দেখো আমরা ধরে নিলাম যে প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ অনুপাত r, আর n-তম পদের সূত্র আমরা জানি ar টু দি পাওয়ার n-1। তো এখানে লিখলাম ar টু দি পাওয়ার n-1। এখন আমরা পঞ্চম পদ বের করব। কেন, তোমাকে এখানে যে দুইটা পদ দেওয়া আছে উদ্দীপকে, এই যে উদ্দীপকে কোন দুইটা পদ, পঞ্চম পদ আর নবম পদ, এই দুইটা পদের সূত্র দিয়ে তুমি আগে বের করবা। তো সূত্র দিয়ে যদি আমি পঞ্চম পদ বের করি, n-তম পদের ক্ষেত্রে n-1, পঞ্চম পদের ক্ষেত্রে এখানে লিখবা 5-1, এই জায়গায় লিখবা 5-1, তাহলে কি হবে ar টু দি পাওয়ার 4। আর নবম পদের ক্ষেত্রে কি হবে 9-1, 9-1 হলে ar টু দি পাওয়ার 8। তাহলে আমরা কিন্তু পঞ্চম পদ বের করছি ar টু দি পাওয়ার 4, নবম পদও বের করছি ar টু দি পাওয়ার 8। এটা আমরা বের করছি, আমাদের অনেক পাওয়ার না, আমাদের অনেক ব্রেইন, আমরা পারি। কিন্তু উদ্দীপকে কিন্তু তার এগুলোর মান বলে দিছে। কি বলছে, পঞ্চম পদের মান হচ্ছে 2/3√3, তার মানে এটার মান হচ্ছে কি, এটার মান হচ্ছে 2/3√3। এবং নবম পদের মান বলছে 8/27√3, এটার মান বলছে কি, এটা হচ্ছে নবম পদ, এই নবম পদের মান বলছে 8/27। তাহলে এখন আমরা বলতে পারি যে এটা সমান হচ্ছে এটা, এটা সমান হচ্ছে এটা। এই যে এখানে এটাই লেখা হয়েছে প্রশ্ন মতে, এই যে দেখছো পঞ্চম পদ সমান পঞ্চম পদের মান, অষ্টম পদ, নবম পদ সমান নবম পদের মান। এই যে দেখো প্রশ্ন, তুমি দেখো এই যে প্রশ্নের দিকে তাকাও, দেখছো পঞ্চম পদ আর নবম পদ কিন্তু দিয়ে দেওয়া আছে। এখন তোমাকে যে কাজ করতে হবে, এই দুইটাকে 1 নং ও 2 নং দুইটা সমীকরণ দিবা। দেওয়ার পরে এই দুইটা সমীকরণ থেকে তোমাকে কি করতে হবে, আর এর মান নির্ণয় করতে হবে আগে, বা এ এর মান নির্ণয় করতে হবে। এখানে আর এর মানই আগে আসে।
তো কিভাবে নির্ণয় করব? এরকম সমীকরণ থেকে সমান্তর দ্বারা হলে আমরা যোগ বিয়োগ করি, গুণোত্তর দ্বারা হলে আমরা ভাগ করি। সো ভাগ করবো আমরা, ঠিক আছে, কাকে দিয়ে কাকে ভাগ? মনে রাখবা যেটার পাওয়ার বেশি সেটাকে দিয়ে, যেটার পাওয়ার কম সেটাকে মানে ভাগ করবো যেটার পাওয়ার বেশি, আর নিচে হরে থাকবে মানে যেটা দিয়ে ভাগ করবো যেটার পাওয়ার কম সেটা। তো আমরা দেখতে পাচ্ছি পাওয়ার বেশি হচ্ছে এইটা, ar⁴, আর এটা হচ্ছে ar⁴। এটার পাওয়ার বেশি যেহেতু এইটাকে আমরা ভাগ করব কোনটা দিয়ে? উপরেরটা দিয়ে। তার মানে 2 নংকে 1 নং দিয়ে ভাগ, 2 নংকে 1 নং দিয়ে ভাগ। এখন ভাগ করার নিয়ম হচ্ছে কি, বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ। তো এইটাকে আমরা এটা দিয়ে ভাগ করবো, যে দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলাম, আবার এইটাকে এটা দিয়ে ভাগ করবে, যে দেখো এইটাকে এটা দিয়ে ভাগ করলাম। এখন ভাগ করলে কি হবে দেখো, এ আর এ কাটা যাবে, উপরে আর আছে কয়টা? 4টা, নিচে আর আছে কয়টা? তাহলে উপরে আছে 8টা, নিচে আছে 4টা। এখন কাটাকাটি করলে আরো 4টা থাকবে, এই যে দেখো r⁴ আরো 4টা থাকবে। এবার এখানে এসে আমরা যদি দেখি, এখানে এই যে লব, এই লবের মধ্যে যে যা আছে সেটা আমরা এখানে লিখলাম। এরপরে এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পর হরের মধ্যে যা আছে সেটা আমি এখানে লিখলাম। এখন গুণ চিহ্ন দেওয়াতে তুমি যদি একটু দেখো, হরের মধ্যে ছিল 2/3√3, বাট এখানে উল্টাই গেছে 3√3/2। কেন? কারণ তুমি এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিছো, এই গুণ চিহ্ন দিলে কি হয়? উল্টায় যায়। এখন আমরা কাটাকাটি করবো, দেখো এই √3 আর √3 কাটা যায়, 2 8-এর কাছে যাবে 4 বার, 3 27-এর কাছে যাবে 9 বার, তাহলে থাকে 4/9। এই যে দেখছো 4/9। এটা কিসের মান? এটা r⁴ এর মান আসছে 4/9। কিন্তু আমাদেরকে তো r⁴ এর মান দরকার নাই, দরকার আছে আমাদের দরকার r এর মান। তো সব সময় তোমাকে এখানে হয় r³ আসবে, না হয় r⁴ আসবে, না হয় r⁵ আসবে, না হয় 7 আসবে, কিছু একটা আসবে। যেটাই আসুক না কেন, এই যে যেটাই আসুক না কেন, ডান পাশে যে মানটা থাকবে সেটার উপরে ওই পাওয়ারটাই আনতে হবে। এখানে যেহেতু r⁴, তোমাকে এটার উপরে ওই পাওয়ারটাই কিন্তু আনতে হবে, এবং এটা আসবেই, নাহলে তো আর মান পাবো না। তো কিভাবে দেখো, 4কে আমরা কি লিখতে পারি? 4কে আমরা লিখতে পারি 2 × 2, মানে 2²। তো 2² দিয়ে তো লাভ নেই, আমার পাওয়ার 4 দরকার। কি দরকার? এখানে যেহেতু r⁴, আমার পাওয়ার 4 দরকার। তো কি করতে পারি দেখো, একটা 2 মানে কয়টা √2? 2টা √2। তুমি দেখো 2টা √2 গুণ দিয়ে দেখো একটা 2 হয়। তো আমি একটা 2 এর বদলে 2টা √2 লিখলাম, আবার এই 2 এর বদলেও 2টা √2 লিখলাম, সমস্যা নাই তো। এই যে দুটো মিলে একটা 2, এই দুটো মিলে একটা 2, 2 2 গুণে 4, তার মানে এটা মানেও কিন্তু 4। তাহলে এখন আমি এটাকে কি লিখতে পারি? এখানে √2 4টা, তার মানে এটাকে আমি লিখতে পারি √2⁴। তার মানে দেখছো, আমি 4কে লিখতে পারি √2⁴। এবার 9কে, 9 এর ক্ষেত্রেও সেম। 9কে লেখা যায় কি? 9 মানে হচ্ছে 3 × 3। আবার 3কে লেখা যায় √3 × √3, আবার এই 3কে লেখা যায় √3 × √3, 4টা √3 মানে √3⁴। এখন উভয় পক্ষ থেকে 4 4 কেটে দাও, আর এর মান থাকে √2/√3। তো আর এর মান আমরা পেয়ে গেলাম। এবার তুমি এই আর এর মানটা একটা সমীকরণে বসাই দিলেই, ওই যে দুইটা সমীকরণ দেখলাম ওই দুইটা যে কোনো একটাতে বসাই দিলেই এর মান পেয়ে যাবো। তো আর এর মান আমরা পেয়ে গেছি √2/√3। এখন 1 নং সমীকরণের দিকে যদি খেয়াল করো, 1 নং সমীকরণে এই যে দেখো ar⁴ 2/3√3, জাস্ট আর এর জায়গায় আমরা আর এর মানটা বসাই দিব। তো এই যে দেখো এখানে এই যে ar⁴ ছিল, সো আর এর মান বসাই দিলাম, আর এর মান এটা আমরা পাইছি, যেখানে লিখে দিলাম 1 নং সমীকরণে। এবার আমরা জাস্ট ক্যালকুলেট করবো, √2 উপর পাওয়ার 4 দিলে সেটা 4 হয়, √3 উপরে পাওয়ার 4 দিলে 9 হয়, আর ডান পাশে যেটা আছে সেটাই। এখন এখানে আমরা যদি দেখি, মনে রাখবা কোনো ভগ্নাংশের লবে থাকা মানে সেটা গুণ আকারে থাকে, আর হরে থাকা মানে সেটা ভাগ আকারে থাকে। সো 4 এখানে কি আকারে আছে? গুণ আকারে আছে। ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। দেখছো ওই পাশে গিয়ে এটা নিচে চলে গেছে, আর 9 ওই পাশে গিয়ে ভাগ আকারে ছিল, এখানে ওই পাশে গিয়ে গুণ আকারে হয়ে যাবে, উপরে চলে যাবে। আর ডান পাশে যা আছে তা। এখন কাটাকাটি করো, কাটাকাটি করলে যা হবে সেটাই এর মান। এই দেখো 2 2 4, ঠিক আছে। আর এখানে এই 3 9 এর কাছে কয়বার যাবে? 3 বার যাবে। তাহলে উপরে থাকলো কি? উপরে থাকলো 3, আর নিচে থাকলো কি? 2 আর √3, মানে 2√3। এখন দেখো উপরে একটা 3 মানে কয়টা √3 বলো তো? একটা 3 মানে 2টা √3। আমি একটা 3 না লিখে 2টা √3 লিখছি, কেন? কারণ এই √3 কাটা যায়, তার মানে উপরে থাকে আসলে √3/2। তো এর মান দেখছো আসছে √3/, তাহলে আমরা এর মান পেয়ে গেলাম ফাইনালি √3/2। তাহলে এর মানও পেয়ে গেলাম, আমরা আর এর মানও পেয়ে গেলাম, আর দুইটাই পেয়ে গেছি। এখন আমাদেরকে আর ঠেকায় কে? আমাদের ধারা নির্ণয় করতে বলছে। দেখো একটা ধারা নির্ণয় করতে গেলে তুমি 4টা পদ বের করবা, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এই 4টা পদ বের করে তাদের মাঝখানে জাস্ট যোগ চিহ্ন দিয়ে লাস্টে ডট ডট দিয়ে দিও, ধারা হয়ে গেছে। এখন প্রথম পদ তো প্রথম পদ তো আমাদের কাছে আছে, এই যে প্রথম পদ যেটার মান √3/√2। এবার দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সূত্র কি? ar⁴ 2 - 1, 2 - 1 মানে কত? 1, 1 লেখা লাগে না, মানে আর। এবার এর মান বসাইলাম, আর এর মান বসাইলাম, √3 কাটা, 2 মানে 2টা √2, এই √2 কাটা, তাহলে উপরে 1 থাকে, নিচে √2 থাকে, 1/√2। তাহলে দ্বিতীয় পদ পেয়ে গেলাম। সেম ভাবে আমরা এখন তৃতীয় পদ বের করব। তৃতীয় পদের সূত্র কি হবে? ar⁴ 3 - 1, 3 - 1 মানে 2। এবার এর মান আর এর মান বসাইলাম, আর এর উপর স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম, √2 এর উপর স্কয়ার দিলে 2, √3 এর উপর স্কয়ার দিলে 3।
এই 2 2 কাটা, নিচে √3 মানে নিচে শুধু 3 মানে কয়টা √3? দুইটা √3, √3 কাটা শুধু √3 থাকে, তাহলে উপরে 1 নিচে √3, 1/√3। সো এই 3টা পদ বা তুমি 4টা পদও বের করতে পারো। সো মিনিমাম 3টা পদ বের করতে হবে, 4টা বের করলেও ভালো, কিন্তু এর বেশি বের করে তোমার সময় নষ্ট। 3 থেকে 4টা পদ বের করলেই এনাফ। এবার এই যে 3টা পদ বের করলা, এই 3টা পদ যোগ আকারে লিখে জাস্ট লাস্টে ডট 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 দিয়ে দিবা। এটাই তোমার ধারা, তোমাকে ধারা নির্ণয় করতে বলছে, ধারা নির্ণয় করে ফেলো। আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটা। আমি মনে করি তোমরা অলরেডি অনেকবার সমাধান করে ফেলেছো। সো আশা করি এটা বুঝতে পেরেছো, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালোভাবে এটার প্রিপারেশন। সো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। আশা করি বুঝতে পেরেছো, খ নাম্বারটার মধ্যে একটু প্রেশার দিবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই ভালো থাকো, পড়ালেখা করো ঠিকঠাকভাবে, সবার জন্য অনেক ভালোবাসা, দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।